এটি নিউজ দেখছেন। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি স্বাধীন সংলাপে। সৌজন্যে আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। আপনাদের সঙ্গে রয়েছি আমি মুন্নি ইউসুফ। দর্শক, বাংলাদেশের রাজনীতিতে গত 2 বছর ছিল অন্যরকম পরিবর্তনের সময়। রাজপথের উত্তাল আন্দোলন, একটি সরকারের পতন, অন্তর্বর্তী শাসন ব্যবস্থা এবং সবশেষে একটি নির্বাচনের মধ্য দিয়ে নতুন পথ চলা। কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখানো হয়েছিল তা আজ কতটা বাস্তব? একদিকে আন্দোলনের আদর্শ, অন্যদিকে ক্ষমতার বাস্তব রাজনীতি। এই টানাপোড়েনের মধ্যেই এখন মূল্যায়নের সময়। দর্শক, যারা এই নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছিলেন তাদেরই একজন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া রাজপথ থেকে রাষ্ট্র পরিচালনা এবং সেখান থেকে নির্বাচনী রাজনীতিতে আসার এই যাত্রায় তিনি কি দেখেছেন আর কতটা পূরণ করতে পেরেছেন মানুষের প্রত্যাশা, তাই জানবো। শিরোনাম রেখেছি পাওয়ার টু পিপল, আসিফ মাহমুদের রূপান্তর। আমাদের সঙ্গে আছেন, আমি এতক্ষণ যার কথা বলছিলাম তিনি আছেন আমাদের সঙ্গে, আছেন জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, সাবেক উপদেষ্টা, মুখপাত্র এনসিপি। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ। রাজপথের যে আন্দোলনকারী আসিফ, ছাত্র আন্দোলনের সমন্বয়ক থেকে উপদেষ্টা, আর আজ একটি রাজনৈতিক দল এনসিপির গুরুত্বপূর্ণ একটি পদে আছেন, নীতি নির্ধারণী পদ যদি আমরা বলি। এই যে বিশাল রূপান্তর, গত 1.5 বছরে আপনার জীবনের সবচেয়ে বড় লার্নিং আসলে কি ছিল এবং এই দীর্ঘ বিবর্তনে সাধারণ মানুষের প্রত্যাশার প্রাপ্তির হিসাবটা কতটুকু মেলাতে পেরেছেন? গত 1.5 বছর আসলে অনেক কিছুই বদলে গেছে। বাংলাদেশের জাতীয় জীবনে অনেক কিছু বদলে গেছে, আমাদের ব্যক্তিগত জীবনে অনেক কিছু বদলে গেছে এবং আমরা রাজনীতির সাথে কিংবা এই প্রতিবাদ আন্দোলনের সাথে জড়িত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসার পর 2018 সাল থেকেই এবং একটা দীর্ঘ পথ পরিক্রমায় এসে 2024 সালে আমাদের যেই স্বপ্ন এই দেশকে ফ্যাসিবাদ মুক্ত করা, সেটা বাস্তবায়িত হয় বাংলাদেশের জনগণের আত্মত্যাগের মধ্য দিয়ে, হাজার হাজার আমাদের সহযোদ্ধাদের জীবন দেওয়ার মধ্য দিয়ে এবং আহত হওয়ার মধ্য দিয়ে। এবং তারপর আমরা রিয়েলাইজ করি যে এই রাষ্ট্রের একটা এবং বাংলাদেশের মানুষ বিগত সময়ের ফ্যাসিবাদ থেকে একটা শিক্ষা, যে একটা রাষ্ট্রের কাঠামোগত পরিবর্তন এবং সংস্কার প্রয়োজন। সেই জায়গা থেকেই অন্তর্বর্তীকালীন সরকারের অংশ হওয়া, সেটা বাস্তবায়নের জন্য কাজ করে যাওয়া জাতীয়ভাবে এবং নিজের যে দায়িত্ব ছিল সেই জায়গা থেকে। সফলতা ব্যর্থতার মাপকাঠিটা এটা জনগণের উপর ছেড়ে দেওয়া উচিত। তবে আমাদের জায়গা থেকে আমরা সর্বোচ্চটা চেষ্টা করেছি, আমাদের ক্ষুদ্র অভিজ্ঞতায়, ক্ষুদ্র সক্ষমতায়। হয়তো অনেক ক্ষেত্রে সহযোগিতা পেয়েছি, সহযোগিতা পাইনি, অসহযোগিতার শিকার হয়েছি। অনেক ক্ষেত্রে অনেক কিছু বাস্তবায়ন হয়েছে, অনেক কিছু হয়নি, অনেক কিছু কয়েক পা সামনে গিয়ে আবার পিছিয়ে আসতে হচ্ছে। সবকিছু মিলিয়েই বিগত 1.5 বছরের অভিজ্ঞতা এবং পরবর্তী সময়ে সরকার থেকে পদত্যাগ করা এবং জাতীয় নাগরিক পার্টির নির্বাচন পরিচালনার দায়িত্বটা গ্রহণ করে এবং এখন সামনের দিকে নিজেও একটা নির্বাচনী রাজনীতিতে এই প্রসঙ্গে আসলে আসতে চাচ্ছি যে 24-এর যে অভ্যুত্থান রয়েছে সেটি মার্চ টু ঢাকা কর্মসূচি একদিন এগিয়ে নেওয়ার যে সিদ্ধান্তটি ছিল সেটি কিন্তু আপনাকে ইতিহাসের অংশ করেছে যদি আমি বলি যে, এবং কিন্তু আজ যখন আপনি ভোটের রাজনীতিতে আসছেন সেখানে আসলে দুটি জিনিস, যে বিপ্লবী আসিফ মাহমুদ আর বর্তমানে নির্বাচনী কৌশলী আসিফ মাহমুদ, এর মধ্যে কোনো আদর্শিক কোনো সংঘর্ষ হচ্ছে কিনা? আদর্শিক জায়গা থেকে আমাদের বোঝাপড়া সবসময় আমরা যেটা বলে আসছি এবং আমরা যেটা ধারণ করি, আমরা একটা মধ্যমপন্থী রাজনৈতিক দল যারা এই বাংলাদেশের অধিকাংশ মানুষের যেই চিন্তা, মানুষের যে আকাঙ্ক্ষা, সেটাকে ধারণ করে রাজনীতি করে এবং বাংলাদেশের মিডল ক্লাস, লোয়ার মিডল ক্লাসকে যারা আসলে রিপ্রেজেন্ট করে। এবং আমাদের অধিকাংশ ব্যাকগ্রাউন্ডও প্রায় পারিবারিক ব্যাকগ্রাউন্ডও, সামাজিক ব্যাকগ্রাউন্ডও প্রায় সেরকমই। এবং আমরা এই দেশের মানুষের মুক্তির জন্য, এই রাষ্ট্রের দীর্ঘমেয়াদে রাষ্ট্রকে একটা ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য রাজনীতিটা করছি এবং সেটার জন্য নির্বাচনী রাজনীতিতে অনেক সময় অনেক ধরনের কৌশল এবং অনেক ধরনের বাংলাদেশে প্রায় সকল দলের সাথে এক ধরনের জোট, কৌশল, রাজনীতি, স্ট্র্যাটেজিতে যেতে হয়েছে। আমরাও জাতীয় নির্বাচনের ক্ষেত্রে একটা নির্বাচনী ঐক্যে ছিলাম এবং আমরা মনে করি যে আমাদের যেই ইস্যুগুলোকে কেন্দ্র করে আমরা একটা ঐক্য গড়ে তুলেছিলাম সেগুলো এখনও প্রাসঙ্গিক এবং সেটার জন্য রাজপথের লড়াইটা আমরা শক্তিশালী রূপে একসাথে থেকে হয়তো করতে পারবো। সেই জায়গা থেকে আমরা একসাথে রাজপথের লড়াইটাও করছি সংস্কার বাস্তবায়ন, বিচার নিশ্চিত করার জন্য। তবে এখানে আমরা মনে করি যে সবসময় আমরা হয়তো রাজনীতির মাঠে বিভিন্ন সময় বিভিন্ন কৌশলগতভাবে, আজকে জামাতের সাথে, কালকে বিএনপির সাথে, পরশু আরেকজনের সাথে হয়তো আমাদের জোট করতে হবে বা জোটের রাজনীতি করতে হবে। এটা আজকে বিএনপি জামাতের সাথে জোটে ছিল গত প্রায় 20 বছরের মতো সময়।
তো আজকে আবার তারা সরকার দল বিরোধী দলে আছে। তো এই পদযাত্রার মধ্যে দিয়ে আমরা যাব, কিন্তু আমরা মনে করি যে এনসিপির পদযাত্রার মধ্যে আমি একটু থামাতে চাই আসলে এই কারণেই, গত 3 দিন আগে ব্যারিস্টার শাহরিয়ার কবির তিনি একটি পোস্ট করেছেন যে ইটস টাইম টু সে গুড বাই টু এনসিপি, অল দ্য বেস্ট। কিসের ইঙ্গিত দিচ্ছেন আসলে? এটার জোট সমীকরণের যে প্রশ্নগুলো আসে আর কি, উনি সেই পোস্টে দিয়েছেন। এটা নিয়ে আসলে আমাদের কোনো আইডিয়া নেই। আমরা নিজেরও আসলে ওনার পোস্টটা দেখে যখন চোখে পড়লো আসলে বুঝি নাই যে মানে এটার পারপাস কি বা কি মেসেজ আসলে ক্যারি করছে। কারণ শাহরিয়ার কবির ভাই আমার জানার মতে উনি জামাতেরও দলীয় কোনো ক্যাপাসিটিতে বা কোনো দলীয় দায়িত্বে নাই, আমাদের এনসিপিরও দলীয় কোনো ক্যাপাসিটিতে বা কোনোভাবে আমাদের সাথে ওইভাবে নাই। তো উনি কাকে গুড বাই দিচ্ছেন, কেন গুড বাই দিচ্ছেন, এনসিপি কি, বা এই মেসেজটা আসলে ক্লিয়ার না আমাদের কাছে। এবং আমার মনে হয় যে জোটের ক্ষেত্রে আমাদের এখন পর্যন্ত আমাদের ঐক্যবদ্ধভাবে সংস্কার বাস্তবায়নের জন্য, গণভোটের রায় বাস্তবায়নের জন্য ঐক্যবদ্ধ কর্মসূচি কিন্তু চলমান আছে। এবং আমরা এই কিছুদিন আগেই একসাথে বিভাগীয় সমাবেশগুলোর ডেট ঘোষণা করলাম। আগামী 2 মাস যে কর্মসূচি হবে জুলাই পর্যন্ত, অগাস্টের শুরু পর্যন্ত ঘোষণা করলাম, এবং একসাথে আমরা বিভিন্ন সভা সেমিনারের মাধ্যমে অ্যাওয়ারনেসটা করছি। তো সেক্ষেত্রে জোটের বিষয়ে তো আসলে জোট তো কখনোই আমি এখানে বসে বলে দিতে পারবো না যে 10 বছর থাকবে। এটা কালকেও না থাকতে পারে, আবার 20 বছর পর্যন্ত থাকতে পারে। এটা আসলে ডিপেন্ড করে রাজনৈতিক বাস্তবতার উপরে এবং আমাদের সিদ্ধান্তের উপর। তবে এনসিপি সবসময় এই জিনিসটা ধারণ করে এবং তারা এটা মনে করে যে এনসিপির যে একটা স্বতন্ত্র রাজনৈতিক পরিচয় এবং স্বতন্ত্র রাজনৈতিক চিন্তা ভাবনা এবং চরিত্র আছে, এটা সবসময় আমরা আনহার্মড রাখতে চাই এবং এটা সবসময় আমরা আপহোল্ড করতে চাই। আপনি যদি এনসিপির কর্মসূচি দেখেন, বক্তব্য দেখেন, এনসিপির বিভিন্ন রাজনৈতিক ঐতিহাসিক বিষয়ে সংসদের বাইরে অবস্থান দেখেন, সেটা আমরা কারোর সাথে আসলে বিলীন হয়ে যায়নি, হারিয়ে যায়নি। সেখানে আমরা আমাদের স্বাতন্ত্র্য ধরে রাখছি। অনেকে বলে যে ক্ষমতার বাইরে থেকে বিপ্লব করা এক বিষয়, আর ক্ষমতায় থেকে বিপ্লবের আদর্শ ধরে রাখা দুটি আসলে ভিন্ন। অনেকে এটি বলে। এবং এই যে সরকারের থাকার অভিজ্ঞতা, আপনার কি মনে হয় সামনে যে নির্বাচনী লড়াই আপনি নামছেন, এটি কি আপনার যে বাড়তি সুবিধা দেবে, নাকি আপনার জনপ্রিয়তা কোনো ভাটা পড়তে পারে? বিশেষ করে যারা আন্দোলনে ছিল অনেকেই কিন্তু ক্ষমতায় যায়নি, ক্ষমতায় থাকলে কিছু প্রশ্ন চলে আসে, সেই প্রশ্নগুলো আপনার জন্য কোনো হুমকি হবে কিনা? এটা তো আসলে একটা স্বাভাবিক বিষয় যে টানাপোড়েন তো থাকেই। যখন আমি সম্পূর্ণ একটা বিপ্লবী বা গণঅভ্যুত্থান আন্দোলনের জায়গা থেকে একটা সিস্টেমেটিক জায়গার মধ্যে যাচ্ছি, যেখানে পরিবর্তনটা আসলে জাস্ট চিন্তা করলে বা গুডউইল থাকলেই হয় না, আরও অনেক বাধা বিপত্তি আসে, অনেক কিছু করা যায় না। ইভেন একটা কাঠামো থাকলে প্রধানমন্ত্রী চাইলেও অনেক কিছু করতে পারেন না। প্রধান উপদেষ্টা ছিলেন, তিনিও অনেক কিছু হয়তো করতে চেয়েছেন কিন্তু পারেন নাই। তো সেই জায়গা থেকে মাঠের সাথে একটা দূরত্ব, একটা মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব তৈরি হতে পারে। এবং যেহেতু আমরা এদেশে আসলে যত বড় বড় শক্তি আছে, স্টার্টিং ফ্রম আওয়ামী লীগ দায়িত্ব পালন করার কারণে, বিভিন্ন রাজনৈতিক অবস্থান, স্বতন্ত্র অবস্থান নিতে গিয়ে তাদেরকে খুশি করতে না পারার কারণে আওয়ামী লীগের সাথে তো অবশ্যই হয়েছে, তারা তো আমাদেরকে শত্রু মনে করেই। একই সাথে বিএনপিও অনেক সময় মনে করেছে যে আমাদের অনেক সিদ্ধান্ত হয়তো তাদের পছন্দ হয় নাই, আমাদের বিরুদ্ধে আন্দোলন করেছে, পদত্যাগ চেয়েছে। তারপর অন্যান্য রাজনৈতিক দলেরও হয়তো আমাদের অনেক কিছু পছন্দ না হতে পারে, ব্যক্তিকে পছন্দ না হতে পারে, ব্যক্তির আদর্শকে পছন্দ না হতে পারে, দলের আদর্শ কর্মপদ্ধতি পছন্দ না হতে পারে। তো এই সব কিছু মিলে যেহেতু তাদের কাছে প্ল্যাটফর্মগুলো আছে, মিডিয়ার একটা বড় অংশ আওয়ামী লীগের কন্ট্রোলে ছিল, এখন আমরা আবার দেখতেছি বিএনপির কন্ট্রোলে আসতেছে বা তারা অনেক জায়গায় কিনে নিচ্ছে, দখল এগুলো চলতেছে। তো ফলে এই যে স্টাবলিশমেন্টটা তাদের কাছে আছে, এটাকে তো তারা ওয়েপনাইজ করতে পারে। এটাকে যখন মনে হয় যে আসিফ মাহমুদের এই কাজটা আমার স্বার্থে আঘাত করলো, তখন সে আমাকে আক্রমণ করবে, স্বাভাবিক। এবং তার আক্রমণ করার জন্য প্ল্যাটফর্মগুলো আছে, তার টিভি চ্যানেল আছে, আমার জাস্ট একটা ফেসবুক আইডি আছে। তো এটা দিয়ে তো এটার সাথে লড়াই করা যায় না, স্বাভাবিক। তো সেই জায়গা থেকে আমাদের এনসিপির নেতৃবৃন্দের উপর, গণঅভ্যুত্থানের নেতৃবৃন্দের উপর অনেক প্রোপাগান্ডা, অনেক হয়েছে, কিন্তু আজ পর্যন্ত কেউ কোনো কিছুর প্রমাণ নিয়ে আসতে পারে নাই। প্রমাণ তো একটা প্রমাণ সাপেক্ষ বিষয়, প্রমাণ করার বিষয়, কিন্তু অ্যাটলিস্ট মানুষ যে বিশ্বাস করবে সেটার জন্য যথেষ্ট কোনো ডকুমেন্ট, কোনো কিছু তারা হাজির করতে পারেন। এবং এখন একটা সরকার এসছে যারা স্বাভাবিকভাবে আমাদেরকে নিয়েও সমালোচনা করেছে, আমাদের অনেক কাজ তাদের পছন্দ হয়নি, তারাও তো তাদের কাছে এখন সকল প্রশাসন যন্ত্র আছে। আমি যে মিনিস্ট্রিতে কাজ করে আসছি সেখানে এখন বিএনপির কেউ একজন আছেন, কোনো অ্যানোমালি থাকলে, কোনো ফাইলে কোনো প্রবলেম থাকলে সে অবশ্যই, তার কাছে তো এটা দিনের আলোর মতো পরিষ্কার হওয়ার কথা, এটা নিয়ে ফার্দার তারা রাষ্ট্র ব্যবস্থা নিতে পারে।
কিন্তু দেখবেন যে ওইটাতে কারো ইন্টারেস্ট নাই, কারণ সবাই মোটামুটি যারা ভিতরের খবর রাখে জানে যে কিভাবে কি কাজ হয়েছে। কিন্তু ইন্টারেস্টটা হচ্ছে এটাকে পলিটিক্যাল উইপেনাইজ করা, এটাকে ইস্যু বানানো, এটাকে মিডিয়ায় বারবার বলা। সেখানে কি এটাকে আপনি মনে করছেন যে আপনাদেরকে বেশি টার্গেট করা হচ্ছে? অবশ্যই আমাদেরকে টার্গেট করা হয় এবং আমাদেরকে 3-4 দিক থেকে টার্গেট করা হয়, এবং যারা টার্গেট করে তারা অনেক শক্তিশালী দিন শেষে। এবং আমরা আসলে স্টাবলিশমেন্টের জায়গা থেকে, আমাদের তো স্টাবলিশমেন্ট নাই, আমাদের আছে পিপল যারা আমাদেরকে বিশ্বাস করে, বাট আমাদের মিডিয়া নেই, আমরা কোনো মিডিয়ার মালিক না। ফলে আপনারা এই পিপল দিয়ে একটি সরকারের পতন করিয়েছেন। ফলে ওই পিপলের কাছে বাস্তবতা। ট্রান্সপারেন্সিটা আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ, নট যে কে মিডিয়ায় পজিটিভ বললো নেগেটিভ বললো। এখন পজিটিভ বললেও তো পজিটিভ করা যায় না আসলে। অনেকে তো আমরা দেখি যে প্রধানমন্ত্রী এটা পজিটিভ মিডিয়া দেখানোর চেষ্টা করে, কিন্তু নিচে হাহা রিয়েক্টের বন্যা। এটা বাস্তবতা আসলে। এই সিচুয়েশনে আমি মনে করি যে প্রত্যেকটি রাজনৈতিক দলেরই সবাই মোটামুটি পড়ছে। এবং আমি যদি আজকের বিষয় যেটি যে আসিফ মাহমুদের রূপান্তর, সেখানে আপনার এই 15 মাসের হিসাব কিছুটা ছোট করে আমি যদি একটু বলি যে দু একটি প্রশ্ন, জনগণের প্রশ্ন আছে, আমাদেরও কিছু প্রশ্ন থাকে। যেমন আপনি বলেছিলেন যে অন্তর্বর্তী সরকার গঠনের আগে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ও ডক্টর মোহাম্মদ ইউনূসের বিষয়ে আপত্তি তুলেছিলেন এবং পরে বুকে পাথর চাপা দিয়ে মেনে নেন। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে এই যে আপনার এই সাহসী এবং সংবেদনশীল মন্তব্য, আমি যদি বলি, এটি ভুল বোঝাবুঝি তৈরি করেছে কি, এবং এমন তথ্য প্রকাশ করা কি আপনার জন্য রাজনৈতিকভাবে ঝুঁকিপূর্ণ ছিল কিনা? ঝুঁকিপূর্ণ ছিল, এখনো হয়তো ঝুঁকিপূর্ণ বা সামনেও হতে পারে। কিন্তু আমাদের মনে হয় আপনি দেখবেন যে আমি হয়তো একটু বেশি, কিন্তু এনসিপির যে নেতৃবৃন্দ তারা একটু ট্রান্সপারেন্ট থাকার চেষ্টা করে। তারা একটু ওই যে ব্যাকডোর ডিসকাশনটা ফ্রন্ট ডোরে মানুষের সামনে নিয়ে না আসার যে একটা পলিটিক্যাল প্র্যাকটিস বাংলাদেশে আছে। বাংলাদেশে দেখবেন যে মিডিয়ার সামনে আমাদের যখন নেতারা যখন দাঁড়ায়, মানে বাংলাদেশের স্বাভাবিক নেতারা যখন দাঁড়ায়, তারা কথা বলে উপরে উপরে ভাসমান অবস্থায়, যেটা জনগণের আসলে বোঝা প্রসেস করাটা কঠিন হয়ে যায়, বা ফর্মাল একটা। কিন্তু আমরা মনে করি যে জনগণের সাথে আমাদের এই ট্রান্সপারেন্ট রিলেশনটা থাকা দরকার, যে কি হচ্ছে না হচ্ছে, যেটা তাদের জানার অধিকার আছে, জানার প্রয়োজন আমরা মনে করি, সেটা তাদেরকে জানানো দরকার। ফলে তারাও ইনফর্ম থাকবে, তারা ইনফর্ম ডিসিশন নিতে পারবে। বাংলাদেশে কিন্তু জুলাই গণঅভ্যুত্থানের পরে একটা বড়, বিশেষ করে ইউথদের একটা বড় অংশ এবং জনগণের একটা বড় অংশ পলিটিক্সের প্রতি অনেক বেশি আগ্রহী হয়েছে, পলিটিক্সের প্রতি অনেক বেশি সচেতন হয়েছে, এবং তারা জানতে চায়, শুনতে চায়। তা আমরা যদি তাদেরকে জাস্ট ফর্মাল ডিসকাশনের মধ্যে রাখি, তাদেরকে যদি আমরা ইনসাইড স্টোরিটা বা যেটা ফ্যাক্ট, যেটা তাদের জানার অধিকার আছে, যাতে তারা বুঝতে পারে, আপনার দায়িত্বের জায়গা থেকে, সেটা দায়িত্বের জায়গা থেকে মনে করি, সেটার জন্য হুমকি আসতে পারে, সেটার জন্য পলিটিক্যাল ক্যারিয়ার হুমকির মুখে পড়তে পারে, অনেক কিছুই হতে পারে। যারা এস্টাবলিশমেন্ট তাদের অনেক ক্ষমতা আছে, শক্তি আছে, কিন্তু আমরা মনে করি যে ট্রান্সপারেন্সিটা থাকলে দিন শেষে মানুষ আমাদেরকে গ্রহণ করবে। একজন দর্শক আছেন ফোনে, আমি একটু দর্শকের প্রশ্নটি নেব। জি দর্শক, আপনার নাম বলে আপনার প্রশ্নটি রাখুন। হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি পিন্টু দুয়ারি, পটুয়াখালী থেকে বলছি। জি বলুন। আমার প্রশ্নটা হচ্ছে সজীব ভুঁইয়ার কাছে। 24-এর গণঅভ্যুত্থানের পর আমাদের বাংলাদেশের সবাই এনসিপির প্রতি একটা ভরসা ছিল যে তারা আমাদের দেশটাকে একটা নতুন মেরুকরণের দিকে নিয়ে যাবে, ঠিক আছে। কিন্তু আমরা দেখলাম কয়দিন পরই তারা জামাতের সাথে অ্যালায়েন্স করে করলো কেন? এটা তাদের দুর্বলতা কোথায়? এবং এই পরগাছা, মূল গাছ যেভাবে পরগাছাকে খেয়ে ফেলে, জামাতও কি এনসিপিকে খেয়ে ফেলবে কিনা? এটা হচ্ছে প্রশ্ন সজীব ভুঁইয়ার কাছে। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্নের জন্য। প্রশ্নের উত্তরটি নেব। দর্শককে ধন্যবাদ, তিনি খুব কোনো রাগ ঢাক না রেখে যেটা বলছিলাম ট্রান্সপারেন্ট একটা কোশ্চেন করেছেন। এই কোশ্চেনটা আমরাও শুনি যখন আমরা করি। আসলে 1 বছরের একটা ছোট সময়ে আমরা ওই পরিমাণ, এটা আমাদের আত্মসমালোচনা, যে ওই পরিমাণ শক্তিশালী সংগঠন গড়ে তুলতে পারি নাই, যেই পরিমাণ শক্তিশালী সংগঠন একটা এককভাবে নির্বাচন করে একটা ভালো ফলাফল নিয়ে আসার জন্য যথেষ্ট। কিন্তু আমাদের নিজেদের একটা পোস্ট ইলেকশন আন্ডারস্ট্যান্ডিং আছে, যদি আমরা এককভাবে নির্বাচনে অংশগ্রহণ করতাম, আমাদের ভোট শেয়ারটা হয়তো আমরা 3.25% ভোট পেয়েছি, সেটা হয়তো আমাদের 7, 8, 10% হতে পারতো। আমরা বিভিন্ন সার্ভেগুলোতে এটা দেখছিলাম। কিন্তু সেটা অ্যাক্রস কান্ট্রি 300 আসনে হতো, কিন্তু স্পেসিফিকভাবে 1-2টার বেশি বা 1-2টাও মুশকিল হয়ে যেত আমাদের সংসদে আমাদের রিপ্রেজেন্টেশনটা নিশ্চিত করা। সেক্ষেত্রে এনসিপির রাজনীতি একটা হুমকির মুখে পড়ার একটা সম্ভাবনা ছিল। আমরা মনে করেছি যে যেই সংসদের মাধ্যমে সংস্কার বাস্তবায়ন হবে, যেই সরকার বিচার নিশ্চিত করার জন্য লায়াবল হবে, সেখানে আমাদের ভয়েসটা থাকাটা গুরুত্বপূর্ণ। সেই জায়গা থেকে একটা স্ট্র্যাটেজিক ডিসিশন হিসেবে আমরা জামাতে ইসলামী সহ 11 দলীয় জোটে আমরা গিয়েছি, এবং আমরা এটাকে কখনোই এটা কোনো আদর্শিক জোট না, আমরা এটা একটা নির্বাচনী কৌশলগত জোট। এবং এনসিপির হারিয়ে যাওয়ার যেই আলোচনাটা, সেটা আমি একটু আগে বলছিলাম, এনসিপি
সম্পূর্ণভাবে আদর্শিকভাবে জামাতের সাথে এনসিপির আদর্শিক কোনো মিল নাই, আদর্শিক কোনো, বরং আমি দেখি যে এনসিপি যেই সেন্ট্রিস্ট পলিটিক্সের কথা বলে, এনসিপি ন্যাশনালিজমের কথা বলছে, এনসিপি ট্রান্সপারেন্সির কথা বলছে, এনসিপি একই সাথে বলছে যে আমরা মুক্তিযুদ্ধকেও ধারণ করি, আমরা ২৪কেও ধারণ করি, আমরা আমাদের সকল গণতান্ত্রিক আন্দোলনকে সম্মান করি। আমি তো দেখি আদর্শিক জায়গা থেকে এই যে সেন্ট্রিস্ট পলিটিক্স, ন্যাশনালিজমের কথা বলে বিএনপি বেশি, তার সাথে আমাদের মিলটা আরও বেশি রাদার দেন জামাতে ইসলাম। এটা আমাদের একেবারেই কৌশলগত জোট এবং আমরা মনে করি আমাদের ভবিষ্যতে এমন যদি হয় যে বিএনপির সাথে জোট করতে হয় তো উনি করবেন? আজকে থেকে 10 বছর পরে, 20 বছর পরে হতেও পারে। আমরা দেখেছি যে জামাত ইসলামী তো আওয়ামী লীগের সাথেও জোট করে আন্দোলন করেছে, বিএনপির সাথেও জোট করেছে, বিএনপিও আওয়ামী লীগের সাথে কিন্তু একসময় জোট করে আন্দোলন করেছে, জোট করে নির্বাচন করে নাই, কারণ অত বড় অন্য কোনো অপোনেন্ট ছিল না। তো বাংলাদেশে তো এটার ইতিহাস আছে। তো আমাদের জায়গা থেকে আমরা মনে করি যে আইডিয়ালি এনসিপি এককভাবে অতটা আমাদের শক্তি অর্জন করা প্রয়োজন এই মুহূর্তে, যেটা করলে আমরা নিজেদের নেতৃত্বে একটা জোট করতে পারি এবং এটার একটা উপযোগিতা, এটার একটা চাহিদা ছিল, এটার একটা চাহিদা নির্বাচনের আগে আপনারা দেখবেন যে এবি পার্টি রাষ্ট্র সংস্কার আন্দোলন সহ আমাদের একটা জোট হয়েছিল এবং সেখানে গণসংহতি গণ অধিকার পরিষদের সাথে আলোচনা চলছিল, অন্যান্য আরো দলের সাথে আলোচনা চলছিল এবং এখনো একটা চাহিদা আছে ভবিষ্যতেও। তবে এটা ডিপেন্ড করবে আমাদের সক্ষমতা কতটুকু আমরা রাজনৈতিকভাবে অর্জন করতে পারি, সাংগঠনিকভাবে অর্জন করতে পারি। আপনি উন্নয়ন প্রকল্প, সড়ক নির্মাণ ও অবকাঠামোগত কাজের দীর্ঘ তালিকা তুলে ধরেছিলেন যেহেতু আপনি মন্ত্রণালয়ে ছিলেন, কিন্তু দুর্নীতি দমন, স্বচ্ছতা নিশ্চিত এবং সিস্টেমেটিক সংস্কারের বিষয়ে দৃশ্যমান কোনো পরিবর্তন নেই, এই প্রশ্নটি এসেছে। এটা কি আপনার নীতি নির্ধারণী ব্যর্থতা হিসেবে দেখছেন কিনা যে 15 মাস ক্ষমতায় ছিলেন? না, আমরা স্থানীয় সরকারে অনেকগুলো নীতিগত পরিবর্তন নিয়ে এসেছি। যেমন স্থানীয় সরকারে একটা অনেক বড় পরিবর্তন এসেছে, সেটা হচ্ছে দলীয় মার্কা এবং দলীয় মনোনয়ন ছাড়া স্থানীয় সরকার নির্বাচন। স্থানীয় সরকারের যে দলীয়করণটা হয় সবসময় বাংলাদেশে, আওয়ামী লীগ এটা 2015 সালে হয়তো 15 সাল আগ পর্যন্ত এরকমই ছিল, আওয়ামী লীগ এসে এটাকে দলীয় মার্কা এবং দলীয় মনোনয়নে নিয়ে আসছিল। তো ফলে এটা আরো ম্যাসিভ দলীয়করণ হয়েছে স্থানীয় সরকারে। তো সেই জায়গা থেকে আমরা আবার সংস্কারটা, আমার সময় আমি করেছি 5টা অধ্যাদেশ স্থানীয় সরকারের, আমরা অধ্যাদেশ দিয়েছি যেটাতে এখন বর্তমান আইনে সেটা বিএনপিও রেটিফাই করেছে, বিএনপি সরকার। ফলে বর্তমান আইনে আপনি ব্যক্তি হিসেবে নির্বাচনে যাবেন, আপনি দলের প্রার্থী হিসেবে দলীয় মার্কা দলীয় নিয়ে যাবেন না। ফলে একটা মোটামুটি লেভেল প্লেইং ফিল্ড এবং একটা পারসেপশনের জায়গায় একটা ভালো পরিবর্তন আসবে। এর বাইরেও আমরা সুষম বন্টনের চেষ্টা করেছি এবং এর বাইরেও আমরা যেমন স্পোর্টসে আমি অনেকগুলো পরিবর্তন আনার চেষ্টা করেছি পলিসিগত জায়গায়। যেমন একটা ছিল স্পোর্টসের বিকেন্দ্রীকরণ, সব ঢাকা কেন্দ্রিক খেলাধুলা ঢাকার বাইরে নিয়ে যাওয়া। আরেকটা ছিল স্পোর্টসের বিরাজনীতিকরণ। এই যে স্পোর্টসকে পলিটিসাইজ করার পর আমরা দেখলাম যে বিসিবির 25 ডিরেক্টরের মধ্যে 12 ডিরেক্টর পালিয়ে যেতে হলো, 13 ডিরেক্টর পালিয়ে যেতে হলো। তো স্পোর্টস নিয়ে যারা কাজ করে তাদের তো দেশে যুদ্ধ বাদলেও পালিয়ে যাওয়া উচিত না, হওয়া উচিত না, কারণ তারা স্পোর্টসের লোক। কিন্তু আওয়ামী লীগের লোক দিয়ে এমনভাবে ঠেসে ফেলা হয়েছিল যে আসলে পালিয়ে যেতে হলো। তো বিরাজনীতিকরণ সেটাও আমরা আমাদের সময়, অ্যাটলিস্ট এখন আবার রাজনীতিকরণ হচ্ছে, কিন্তু আমার সময় আমি চেষ্টা করেছি যে বিরাজনীতিকরণটা করা এবং ঢাকার বাইরে স্পোর্টসটা নিয়ে যাওয়া। তো এরকম নীতিগত অনেকগুলো জায়গায় এবং আমাদের স্টার্টআপ ইকোসিস্টেমটা ভালো করা, উদ্যোক্তাদের জন্য একটা সুন্দর পরিবেশ গড়ে তোলা, এটা নিয়েও আমরা উদ্যোক্তা উন্নয়ন নীতিমালা প্রণয়ন করেছি। এর বাইরেও আমরা স্থানীয় সরকারে এই যে ঢাকা শহরের অটোরিকশা থেকে শুরু করে অনেকগুলো চ্যালেঞ্জ মোকাবেলার জন্য নীতিগত অনেক পরিবর্তন নিয়ে এসেছি। কিন্তু স্বল্প সময়ে সেই নীতিগত পরিবর্তনের বাস্তবায়নটা, কারণ বাস্তবায়নের ক্ষেত্রে বাজেটের সংশ্লিষ্টতা আছে, বাস্তবায়নের ক্ষেত্রে আরও অনেক ভাস্ট আসলে আন্তঃমন্ত্রণালয়ের সহযোগিতার বিষয় আছে, সেই সময়টা সব ক্ষেত্রে পাওয়া যায় নাই। তবে কিছু জিনিস আমরা বাস্তবায়ন করে দিয়ে এসেছি। আচ্ছা, ক্রীড়া মন্ত্রণালয়ে আপনি ছিলেন, সেখানে সাকিব আল হাসানকে ফিরিয়ে আনার যে ব্যাপারটি রয়েছে সেটিতে আপনার এখনকার স্ট্যান্ডটা কি? এখন আসলে আমি না, যদি আমার জায়গায় বর্তমান সরকার যারা নীতি নির্ধারক আছেন এই ক্ষেত্রে স্পোর্টসের কিংবা সরকারের, তাদের জন্য আসলে এটা অনেক মুশকিল হয়ে যাবে। কারণ এখন কি প্লেয়ার সাকিব আল হাসানকে ফেরাবে নাকি আওয়ামী লীগ নেতা সাকিব আল হাসানকে ফেরাবে? তো আমার মনে হয় যে বর্তমান সরকার তো আসার পর একটা দেখছিলাম যে আমরা একটা গুডউইল দেখাচ্ছিল এটার প্রতি যে সাকিব আল হাসানকে ফেরাবে, কিন্তু তারাও কিন্তু এখন ওইখান থেকে ব্যাক অফ করতে হচ্ছে, তারাও কিন্তু সেটা পারছে না বা পারবে না। এবং এই বাস্তবতাটা তখন আরও বড় পরিসর ছিল গণঅভ্যুত্থানের ঠিক পরবর্তী সময়। এবং যখন আপনি বলেন যে আমার কাছে খেলা থেকে রাজনীতিটা বেশি গুরুত্বপূর্ণ, এটা তো সারা জীবনের জন্য, এবং আপনি আওয়ামী লীগের মুখপাত্র হিসেবে অ্যাপিয়ার করেন, তখন বিএনপির জন্য সম্ভব না তাকে দেশে নিয়ে আসা। কারণ দেশে নিয়ে এসে যদি উনি আওয়ামী লীগের রাজনীতি করেন, একটা নিষিদ্ধ সংগঠনের রাজনীতি করার ইন্টেনশন যখন কেউ দেখায়,
তখন কিন্তু সে অলরেডি আইনের চোখে অপরাধী হয়ে যায়। তখন একটা রাষ্ট্রের মতো জায়গায়, গুরুত্বপূর্ণ জায়গায় বসে থেকে আপনি সেটা করতে পারবেন। এবং আপনি দেখবেন যে ক্রীড়া প্রতিমন্ত্রীও হয়তো কিছুদিন আগে বলেছেন যে আমরা তো সহযোগিতা করতে পারি, কিন্তু মামলার বিষয়গুলো তো আমরা দেখতে পারবো না। এটা সেম পজিশনটাই কিন্তু আমার ক্ষেত্রেও ছিল, কিন্তু আমার প্রতি আক্রমণটা বেশি এসছে আনফর্চুনেটলি। বাট পরবর্তীতে যখন আমি দেখলাম যে তিনি আওয়ামী লীগের রাজনীতিটাকে বেশি ফেভার দিচ্ছেন, বেশি গুরুত্ব দিচ্ছেন তার স্পোর্টস ক্যারিয়ার থেকে, তখন আমার মনে হচ্ছে একজন তাকে আমি আনলাম, দেশে আনলে সে আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত হবে, তাহলে আমি আমার শহীদ পরিবার, আমার আহতরা যখন আসবে তাদেরকে আমি কী জবাব দিব? আওয়ামী লীগের পুনর্বাসনের দায়িত্ব নিতে তো আমি সরকারে যাই নাই। আমার মনে হয় এই সরকারের এই দায়িত্ব নেবে না। আচ্ছা, হাম পরিস্থিতিতে আসি। এই হাম পরিস্থিতি, টিকা ঘাটতি এবং স্বাস্থ্য খাতের ব্যবস্থাপনা নিয়ে অভিযোগ উঠেছে। একজন দর্শক আছেন ফোনে, আমি তার প্রশ্নটি নিয়ে তারপর এই বিষয়ে আসব। যে দর্শক, আপনার নাম বলে আপনার প্রশ্নটি রাখুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। আমি মুক্তার আলী বগুড়া থেকে বলছিলাম। জি বলুন। আমি ভাইয়ের কাছে একটা প্রশ্ন করতে চাচ্ছি, সেটা হলো এই যে ভাইয়েরা ক্ষমতা থাকাকালীন এই যে হামেতে যে অনেক শিশু মারা গেল, এই শিশু মারার এতগুলো শিশু মারা গেল, দায় দায়িত্ব কি ওনারা ওই সরকার, অন্তর্বর্তী সরকার কে লিবে কি না, বা কে লিবে? এটা একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন হলো, ওনারা 18 মাস ক্ষমতায় ছিল, ওনারা 18 মাসে দেশের মানুষকে কি উন্নয়নমূলক কাজ দিয়ে গেলেন, এটা কি বলবেন কি? এটা কি? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। এই প্রশ্নের উত্তর অবশ্যই আমরা নেব। জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, উত্তরটি আপনার কাছ থেকে নেব। আমি একই সাথে আমি যেহেতু বলছিলাম যে হামের পরিস্থিতি, টিকা ঘাটতি এবং স্বাস্থ্য খাতের ব্যবস্থাপনা নিয়ে অভিযোগ উঠেছে যে অন্তর্বর্তী সরকারের সময় নীতিগত ব্যর্থতা ছিল এবং বিলম্বের কারণে শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে। বর্তমানে আক্রান্তের সংখ্যা 45,000 ছাড়িয়েছে এবং রিপোর্টেডলি যদি বলি যে 336 জন শিশু মারা গেছে, আনরিপোর্টেডলি তো আছেই। এর দায় কার উপর বর্তায়? আসলে এই পরিবারগুলো জবাব কার কাছে চাইবে? আমার বিষয়টা যখন আমি স্ট্যাটিস্টিক্সগুলো দেখছিলাম, যেহেতু অন্তর্বর্তীকালীন সরকারের অংশ তো আমিও ছিলাম, 16 মাসের জন্য ছিলাম, সরকার ছিল 18 মাস, কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয় বা এই সংক্রান্ত বিষয়ের সাথে আমি সম্পৃক্ত ছিলাম না স্বাভাবিকভাবেই। আমি লোকাল গভর্নমেন্ট এবং স্পোর্টসে ছিলাম, প্রথম দিকে লেবার মিনিস্ট্রিতে ছিলাম কিছুটা সময়ের জন্য। তবে আমি যখন স্ট্যাটিস্টিক্সটা দেখছিলাম যে হামের বিষয়টা নিয়ে আসলে অবহেলাটা শুরু হয়েছে প্রায় 10 বছর আগে, এবং তখন থেকেই এই টিকা দেওয়ার পরিমাণটা কমতে কমতে স্ট্যাটিস্টিক্স ওয়াইজ অন্তর্বর্তী সরকারের সময় এসে একেবারে মোটামুটি একটা অনেক কমে যাওয়ার মতো পর্যায়ে চলে এসেছিল। এবং যার ফলশ্রুতিতে আসলে এবং ওইটার ধারাবাহিকতা থাকার কারণে এখন এসে আবার হামের প্রাদুর্ভাবে অনেক শিশু মৃত্যুবরণ করেছে, অনেকে আক্রান্ত অবস্থায় আছে, এবং এটা একটা ক্রাইসিসের মতো করে আমাদের সামনে, ন্যাশনাল ক্রাইসিসের মতো করে এসছে। তো এটা আমার মনে হয় যে এই যে আমাদের যে সরকারের এবং মন্ত্রণালয়ের পরিচালনার যে সিস্টেম, এটা পুরো সিস্টেমের একটা ঘাটতি। যখন কোনো কিছু ক্রাইসিস হওয়ার আগ পর্যন্ত গভর্নমেন্ট সিস্টেম, সচিবালয়ের যারা বিভিন্ন দায়িত্বে থাকে, স্বাস্থ্য অধিদপ্তরের যারা দায়িত্বে থাকে, তাদের আসলে টনক নড়ে না। যখন ক্রাইসিসটা আসে, এই যে আমি যেহেতু স্থানীয় সরকার ছিলাম, আমি যদি উদাহরণ দিই, বর্ষাকালে পানি জমে যাওয়ার পরে সবাই গিয়ে ড্রেন খোঁজে, ম্যানহোলের ঢাকনাটা কোথায় খোঁজে, কিন্তু বর্ষাকালটা আসার আগে তো আমরা জানি যে এটা আসবে, কিন্তু তখন কিন্তু আগে থেকে প্রিভেন্টিভ মেজার নেওয়া যেটা, সেটার দিকে মনোযোগ থাকে না। ফলে বর্ষাকালে এই যে এবার চট্টগ্রামে যে অবস্থা হলো, অন্তর্বর্তী সরকারের সময় চট্টগ্রামে কিন্তু বর্ষাকালের আগে থেকে এক ধরনের প্রিপারেশন নেওয়া হয়েছিল, ফলে গতবার কোনো জলাবদ্ধতা হয় নাই, এবার প্রিপারেশন হবে। তো আমাদের অ্যাডমিনিস্ট্রেশনের একটা এই ধরনের একটা প্র্যাকটিস আছে যে তারা একেবারে নাকের ডগায় না আসলে, একদম ক্রাইসিস মোমেন্টটা না আসলে তারা আসলে মুভ করে না, এবং এক ধরনের অবহেলা সবসময় থাকে। এবং অবশ্যই নীতি নির্ধারক হিসেবে যারা স্বাস্থ্য মন্ত্রণালয় ছিলাম, আমরা যেহেতু সরকারের একটা অংশ ছিলাম, আওয়ামী লীগের সময় থেকে যেটা একেবারে হামের বিষয়ে এক ধরনের মনোযোগহীনতা যেটা ছিল, সেটা অবশ্যই অন্তর্বর্তী সরকারের সময়, শুধু হাম না, আরও অনেকগুলো মহামারী, অনেকগুলো টিকার বিষয় আছে, সবগুলোর ক্ষেত্রে এক ধরনের আরও গতিশীলতা আনা প্রয়োজন ছিল। সেটা আরও গতিশীলতা আনা যেত। তবে এখন একটা ন্যাশনাল ক্রাইসিস হিসেবে আমাদেরকে অবশ্যই একসাথে এটা মোকাবিলা করতে হবে। যেমন এনার্জি ক্রাইসিসের ক্ষেত্রে যেমন আমরা দেখলাম সংসদের সরকার দল বিরোধী দল মিলে কমিটি করে তারা বসলো, তো হামের ক্ষেত্রেও এটা আমাদের খুব দ্রুতই অ্যাড্রেস করা প্রয়োজন। এবং সামনের দিনগুলোতে শুধু হাম না, যক্ষা থেকে শুরু করে যেগুলো নিয়ে আসলে প্রিভেন্টিভ মেজারগুলো নেওয়ার কথা, সেগুলো মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তরের একদম নিয়মিতভাবে পর্যবেক্ষণ করা, মনিটরিং করার মাধ্যমে নেওয়া প্রয়োজন। আচ্ছা, আমি দর্শকের দ্বিতীয় প্রশ্নটি একটু আপনার কাছে অ্যাড্রেস করতে চাই আরও একবার, যে
15 মাস বা যেই সময়টা অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় ছিল, উন্নয়নমূলক কাজের কথা তিনি বলছিলেন যে কি দৃশ্যমান কাজ করেছেন? উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে আসলে আপনি যদি বড় উন্নয়নমূলক কাজ বলতে চান তাহলে যেমন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এটা তো 1.5 বছরের মধ্যে উদ্যোগ নিয়ে বাস্তবায়ন করা সম্ভব না, এটা একটা দীর্ঘ প্রসেস হয়। তো 1.5 বছরের একটা সরকার আগের কাজের ধারাবাহিকতা রক্ষা করতে পারে, সে পলিসিতে কিছু চেঞ্জ আনতে পারে, কিন্তু উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে, কারণ আমরা যখন এসেছি তখন আমরা একটা রেডি বাজেট পেয়েছি, আমার কিন্তু ওই বাজেটে বা ওই অ্যালটমেন্টে পরিবর্তন করার সুযোগ নেই। সেটা যেখানে যেখানে অ্যালটেড আছে মোস্টলি 90%, 10% হয়তো আমরা পরিবর্তন এনেছি যে এটা অনুচিত, এটা এখানে না করে এখানে ভারসাম্য আনা প্রয়োজন, কিন্তু 90% ওইটার কন্টিনিউয়েশন করতে হয়। পরবর্তীতে সরকার একটা বাজেট দিয়েছে এবং সরকার সেই বাজেটে কিছু নীতিগত পরিবর্তন এনেছে। বাজেট একটু অনেক বেশি অ্যাম্বিশাস বাজেট না করে আগের বছরের বাজেটের কাছাকাছি রাখা হয়েছে, সেভাবে একটু প্ল্যান করার চেষ্টা করেছে। তো এই জন্যই একটা দীর্ঘমেয়াদে সরকার হলে যেভাবে পরিকল্পনা করে উন্নয়নমূলক কাজ করা যায়, সেটা একটা ছোটো মেয়াদে সরকারের পারা যায় না। কিন্তু ছোটো মেয়াদে সরকারের যেটা পারা গেছে সেটা হচ্ছে নীতিগত জায়গায় অনেক পরিবর্তন আনা সম্ভব হয়েছে। ঐকমত্য কমিশনের মাধ্যমে রাষ্ট্রের একটা কাঠামোগত সংস্কারের রূপরেখা দাঁড় করানো গেছে, যেটা আলটিমেটলি দেখেন দুদক যেই অবস্থায় শেখ হাসিনার আমলে ছিল, মাঝখানে একটা অধ্যাদেশে পরিবর্তন এসেছে, কিছুটা স্লাইড সংস্কার হয়েছে, কিন্তু মোস্টলি দুদকের অধ্যাদেশ যেটা হচ্ছে বাতিল করে দেওয়া হলো, আবার বর্তমান সরকার এসে ল্যাপস করে দেওয়া হলো, ফলে আবার আগের জায়গাতে কিন্তু ফিরে গেল। তো এটার কন্টিনিউশন হলে মানুষ এই যে সংস্কারকৃত দুদকের যে ফলাফল বা পজিটিভ পরিবর্তন, সেটা কিন্তু মানুষ পেত এটা সংস্কারটা বাস্তবায়ন হওয়ার 1 বছর 2 বছর 3 বছর পর। তো দৃশ্যমানভাবে পলিসিগত জায়গায় পলিসিগত পরিবর্তনটা খুব দ্রুত হয়তো দেখা যায় না, কিন্তু দ্রুত যদি আপনি দেখতে চান তাহলে আপনি দেখবেন যে ঢাকা স্টেডিয়াম, যেটা এখন ন্যাশনাল স্টেডিয়াম ফুটবলের, এটা 6 বছর ধরে 2018 সাল থেকে কাজ চলছিল। আমি 6 মাসের মধ্যে সেটার কাজ শেষ করেছি এবং সেখানে খেলা গড়িয়েছে আমার সময়ই। এখন খেলা হয়, মানুষ খেলা দেখতে যায়, আনন্দ উল্লাস করে। বাংলাদেশের ফুটবলে একটা দৃশ্যমান পরিবর্তন এসেছে। দৃশ্যমান পরিবর্তনগুলো এরকম ছোট ছোট জায়গায় এসেছে, কিন্তু রাষ্ট্রের পলিসিগত পরিবর্তনটা ওভারনাইট করা আসলে। একজন দর্শক আছেন ফোনে। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি রাখুন। হ্যালো। জি, আমি মোহাম্মদ এমদাদুল হক চৌধুরী উত্তরা থেকে বলছিলাম। জি বলুন। আমার প্রশ্নটা হচ্ছে, আমাদের পররাষ্ট্রমন্ত্রী, বর্তমান পররাষ্ট্রমন্ত্রী খলিল স্যার অলরেডি উচ্চারণ করেছেন যে আমরা আমেরিকার সাথে যে এগ্রিমেন্টটা করছি সেখানে জামাত, বিএনপি, এনসিপি সহ সবাইকে সাথে নিয়ে, সবার সাথে কনসার্ন নিয়ে আমরা এটা করছি। তো যদি এটা হয়ে থাকে তাহলে ওনারা যে তরুণ ছিলেন, তরুণরা কেন এটা ওইভাবে তখন কথা বলেন নাই? 1 নাম্বার, ন্যূনতম টাকাগুলো পর্যন্ত ওনারা ভালো ছাপান, এটাও কি ওনার নলেজে নেই? তাহলে এই জাতিকে ওনারা ওনাদের আমলনামার হিসাবটা পর্যন্ত দেন নাই। আমার প্রশ্ন এটা। ধন্যবাদ। আরেকজন আছেন ফোনে। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি রাখুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, আমরা শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি রাখুন। আমার নাম শফিকুর রহমান, আমি কুমিল্লা থেকে বলছি। জি বলুন, আমরা শুনছি, আপনি বলুন। আমার প্রশ্ন সজীব ভুঁইয়ার কাছে। এই বছর রোড করছে এখন জামাতের সাথে, এখন ওনাদের যে সারা বাংলাদেশের যে সমস্ত নেতা কর্মী আছে, ওনারাই তো রাজনীতি করতে পারে। ভবিষ্যতে ওনারা জামাতকে ছেড়ে ওনারা আলাদাভাবে কোনো রাজনীতি করবে কিনা, এটাই আমার প্রশ্ন। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। জি জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, একে একে 3টি প্রশ্নের উত্তরই আপনার কাছ থেকে নেব। যে যুক্তরাষ্ট্রের সাথে যে চুক্তিটির কথা তিনি বলছিলেন, সেই উত্তরটি যেমন নেব, টাকাগুলো ভালো ছাপানো হয়নি সেই অভিযোগটিও করেছেন, সেটার দায়ভার নেবেন কিনা যেহেতু আপনি সরকারে ছিলেন। তৃতীয় প্রশ্নটিও আপনি শুনেছেন, নির্বাচনী জোটের বিষয়। বাণিজ্য চুক্তির বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী যদি এটা বলে থাকেন তিনি মিথ্যা বলেছেন। বাণিজ্য চুক্তির বিষয়ে এনসিপির কনসার্ন ছিল না। বাণিজ্য চুক্তিতে কি কি লেখা থাকবে, কিসের পক্ষে কি, বাংলাদেশ কি পাবে, যুক্তরাষ্ট্র কি পাবে, এনসিপি ওয়াজ নট ইনফর্মড, এনসিপি ওয়াজ নট এ স্টেক হোল্ডার ইন দ্যাট ডিসকাশন। কিন্তু আমরা শুনেছি যে বিএনপি ছিল, জামাত ছিল। এবং বাণিজ্য চুক্তির বিষয়ে আমি ইতিমধ্যেও বলেছি যে জাতীয় নাগরিক পার্টি ক্রিটিক্যাল। এখানে বাণিজ্য চুক্তির আমি একটু সামারিটা পড়ার চেষ্টা করেছি, আমাদের একটা টিম এটা নিয়ে কাজ করছে, যে আমাদের অফিসিয়াল পজিশন প্রত্যেকটা ক্লজ নিয়ে আসলে কি হবে সেটা আমরা অবশ্যই ট্রান্সপারেন্টলি বলবো। তবে আমার জায়গা থেকে আমি যতটুকু সামারি একটা পড়ে যতটুকু বুঝলাম, সেখানে আসলে বাংলাদেশের জন্য পজিটিভও আছে, বাংলাদেশের জন্য নেগেটিভও আছে।
মোটা দাগে বাণিজ্য চুক্তি থেকে যুক্তরাষ্ট্র যেটা করার চেষ্টা করেছে, তারা বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের যে ট্রেড গ্যাপ, বাংলাদেশ বেশি বিক্রি করতেছে কিন্তু আমদানি কম করতেছে, রপ্তানি বেশি করতেছে, এটা তারা কমিয়ে আনতে চায়। এখন কোনো সমস্যা নেই, তারা চাইতেই পারে, বাংলাদেশের বিগেস্ট মার্কেট আমেরিকা, কিন্তু সেখানে বাংলাদেশের কোনো স্থানীয় ব্যবসায়ীদের কোনো ক্ষতি হচ্ছে কিনা, স্থানীয় উৎপাদনকারীরা দাম কম পাচ্ছে কিনা, আমার দেশের স্বার্থ ওইখানে রক্ষিত হচ্ছে কি হচ্ছে না, এই জায়গাগুলোতে এনসিপির কনসার্ন আছে। এবং এনসিপি ক্লজ বাই ক্লজ এটা নিয়ে আমরা আমাদের অবস্থান পরিষ্কার করব। তবে এটা যদি বলে থাকে যে এনসিপি ওয়াজ ইনফর্মড, এনসিপি জানে যে কীভাবে কী হয়েছে, আসলে এনসিপি সবসময় আমাদের পররাষ্ট্রনীতির ক্ষেত্রে আমরা সবসময় স্পষ্টভাবে বলেছি, আগে আসবে বাংলাদেশের স্বার্থ, বাংলাদেশের জনগণের স্বার্থ, এবং অবশ্যই নেগোসিয়েশন বা আন্ডারস্ট্যান্ডিং কোনো চুক্তিতে একটু ছাড় দিতে হয়, একটু নিতে হয়, তবে সেটা হতে হবে সমতার ভিত্তিতে, সাম্যের ভিত্তিতে। এবং আমাদের ক্ষেত্রে জাতীয় নাগরিক পার্টি এই চুক্তির ব্যাপারে ক্রিটিক্যাল। এই চুক্তির ব্যাপারে আমরা একদম চোখ বন্ধ করে এটাকে সাপোর্টও দিচ্ছি না, আবার চোখ বন্ধ করে খারিজও করে দিচ্ছি না। আবার এই চুক্তি নিয়ে বাজারে অনেক ধরনের গুজবও আছে, আমরা সেটাকেও এন্টারটেইন করছি না। আমরা এটা নিয়ে আমরা ক্রিটিক্যাল, যেমন আমরা মনে করি যে অবশ্যই এনসিপির সাথে এটা নিয়ে ফর্মালি এটা নিয়ে রুমি কনসালটেশন হওয়া তিনি প্রয়োজন ছিল। সংসদে বলেছিলেন যে এটি সংসদে তোলা হোক, সেটিও কিন্তু তিনি প্রস্তাব করেছেন। এবং একটি অনুষ্ঠানে তিনি বলেছেন যে আমার সাথে আর একজন এমপিও যদি আসেন, সংসদ সদস্যও যদি আসেন, তাহলেও হয় 5 জন মিনিমাম লাগে, এমন অভিযোগও তিনি করেছেন যে অনেকের সদিচ্ছার অভাব আছে এরকম। এখানে এটার পিছনে একটা ডিপ্লোম্যাটিক পলিটিক্স আছে। এখানে আবার আমি তো বললাম এই চুক্তির আমি সাধারণভাবে সামারি দেখে যতটুকু বুঝেছি, এটার ভালো দিক আছে, খারাপ দিক আছে বাংলাদেশের জন্য। এবং কোনটা কত পরিমাণে ভালো দিক ডেটা ওয়াইজ, এটা নিয়ে আর একটু আমাদের কাজ করতে হবে যে এটা কোনটা ইমপ্লিমেন্ট হলে কী ক্ষতি হবে, কী লাভ হবে, তারপরে বলা যাবে ডিটেলস। তবে এই চুক্তি নিয়ে আবার চোখ বন্ধ করে একটা অংশ এটার বিরোধিতা করছে। আমি তো বললাম আমরা ওইটারও পক্ষে না, আবার চোখ বন্ধ করে সমর্থন দেওয়ার পক্ষে না। এবং সেই অংশটা অনেকেই বলার চেষ্টা করছেন যে এই বাণিজ্য চুক্তিকে কেন্দ্র করে ভারতের থেকে তো ভারতের সাথে আমাদের ট্রেড গ্যাপ আছে। এটা আবার বিপরীত, কারণ ভারত থেকে আমরা বেশি আমদানি করি, কম রপ্তানি করি। যুক্তরাষ্ট্রে আমরা বেশি রপ্তানি করি, কম আমদানি করি। তো ভারত মনে করছে যে কিছু কিছু জিনিস যেটা হয়তো তাদের মার্কেট ছিলাম আমরা যদি সেটা যুক্তরাষ্ট্র থেকে নিয়ে আসি, বা যুক্তরাষ্ট্রের সাথে আমাদের একটা বেটার ট্রেড রিলেশন তৈরি হয়, তাহলে তাদের সেই প্রোডাক্টে বা সেই জিনিসে আমাদের তাদের মার্কেট একটু ক্ষতিগ্রস্ত হবে, তাদের একটু হবে। তো সেই জায়গা থেকে তারা আবার চিন্তা করতে পারে যে এটার বিরোধিতা করা, চোখ বন্ধ করে। তো এনসিপি এই ক্ষেত্রে ক্রিটিক্যাল, এবং এনসিপি মনে করে যে এনসিপির সাথে অবশ্যই এটা স্টেক হোল্ডার কনসালটেশন হওয়া উচিত ছিল এই চুক্তিটা হওয়ার আগে, এবং সেটা ইন ডিটেল হওয়া উচিত ছিল। এমন না যে একটা চুক্তি করতেছি ফোন দিয়ে বলে রাখলাম বা কিছু একটা, এটা একদম ক্লজ বাই ক্লজ যে কোথায় আমার আপনারা নিশ্চয়ই সেই সামারিটা বা সেই বিশ্লেষণটা জনগণের সামনে তুলে ধরবেন। সেটা অবশ্যই আমরা ট্রান্সপারেন্ট। আর দুটি প্রশ্নের উত্তরটা ছোট করে যদি নোট ছাপানো, আসলে এটা অর্থ মন্ত্রণালয় মোস্টলি করেছে, প্রসেসের সাথে সেভাবে আমাদের থাকার আসলে সুযোগ হয়নি, তবে আরও বেটার করা যেত, এটা আমার একটা মতামত। আর জোটের ক্ষেত্রেও কথা এসেছে, এনসিপি আইডিয়ালি এনসিপি নিজেকে কোথায় দেখতে চায় যদি এটা প্রশ্ন হয়, এবং এনসিপির নেতাকর্মীদের মধ্যে এই আকাঙ্ক্ষাটা আছে, সারা বাংলাদেশের মানুষের মধ্যে এই আকাঙ্ক্ষাটা আছে। এনসিপি দেখতে চায় যে এনসিপি ওই রকম সাংগঠনিক এবং রাজনৈতিক শক্তি অর্জন করবে যেখানে গেলে এনসিপি এককভাবে শক্তিশালীভাবে দাঁড়াতে পারে, এবং এনসিপিকে বিভিন্ন ধরনের কৌশলের মধ্যে না যেতে হয়, এবং এনসিপির নেতৃত্বে বাংলাদেশের মুক্তিকামী জনগণ, মুক্তিকামী রাজনৈতিক দলগুলো যারা ইতিবাচক পরিবর্তন চায়, যারা টু সাম এক্সটেন্ট মধ্যমপন্থাকে ধারণ করে, এদেশের মাটি ও মানুষকে ধারণ করে, এদেশের সংস্কৃতিকে ধারণ করে, এনসিপির নেতৃত্বে তাদের একটা জোট হবে, এবং তারা আইডিয়ালি বাংলাদেশে কোনো এক সময় সরকার গঠন করবে। আচ্ছা, আপনি প্রধানমন্ত্রীকে পলিটিক্যালি ভাইব্রেন্ট দেখতে চাওয়ার কথা বলেছেন এবং ইঙ্গিত দিয়েছেন যে তিনি রাজনৈতিক ইস্যু এড়িয়ে যাচ্ছেন, কিন্তু তার এই সচেতন নীরবতা কি কৌশলগত নয়? আর আপনার এই যে এমন মন্তব্য নেতৃত্বের ধরনকে অযথা প্রশ্নবিদ্ধ করা বলে মনে করেন? অবশ্যই আমরা আমাদের নেতৃত্বকে কি প্রশ্নবিদ্ধ করব না? এই যে টকশোতে বসার পরে তো যারা ফোনে কথা বলছিলেন সবাই তো প্রশ্নই করছিলেন। প্রশ্ন করাটা, প্রশ্ন যতদিন আমরা করবো, এবং প্রশ্ন ক্ষমতাকেই করতে হয়। প্রশ্ন তো যে রাস্তায় আন্দোলন করছে তাকে করার কোনো সুযোগ নেই, কারণ দায়িত্বে আছে যারা ক্ষমতায় আছেন তারা। ইভেন দেখেন কিছু প্রশ্ন আসছে যেখানে আমার মন্ত্রণালয় সংশ্লিষ্ট না, বা আমার জানারও হয়তো সুযোগ ছিল না, কিন্তু আমাকে রেসপন্সিবিলিটি নিতে হবে। এটা একটা দায়িত্বশীল একজন স্টেটসম্যানকে অবশ্যই দায়িত্ব নিতে হবে, সে এটা থেকে মুখ ফিরিয়ে যাওয়ার সুযোগ নাই। কিন্তু
তো প্রধানমন্ত্রীরও কিন্তু রাজনৈতিক বিষয়গুলো থেকে মুখ ফিরে যাওয়ার সুযোগ নাই। তিনি গণভোটের রায় বাস্তবায়ন হবে কি হবে না এটা নিয়ে একটা বক্তব্য আজকে 3 মাসে দেন নাই। আমরা তো আসলে এই এই প্রজন্মটা ওনাকে বুঝতে হবে অনেক বেশি পলিটিক্যালি মোটিভেটেড এবং পলিটিক্যালি অ্যাওয়ার। তারা জাস্ট হচ্ছে আপনি কিছু পপুলিস্ট কার্যক্রম করবেন, একটু পুকি হওয়ার চেষ্টা করবেন, এতে খুশি হয়ে যাবে, এটাই প্রজন্ম না। এই প্রজন্ম আমাদেরকে, আমরা যখন দায়িত্বে ছিলাম তখন প্রশ্নবিদ্ধ করেছে, ইভেন এখনও প্রশ্নবিদ্ধ করে আগের কাজের জন্য। আপনারা এখন দায়িত্ব আছেন, আপনাদেরকেও প্রশ্নবিদ্ধ করবে এবং আমরাও করব। আমরা চাই কি প্রধানমন্ত্রী রাষ্ট্রকে দিশা দেখাবে যে এটা নিয়ে ক্রাইসিস চলছে, এটাতে কি কি করা লাগবে প্রধানমন্ত্রী এসে ফার্মলি বলবে। আমার একটা অন্তর্বর্তী সরকার নিয়েও আমার নিজের একটা অবজারভেশন এবং একটা সমালোচনা, আত্মসমালোচনা যদি মানে অনেকগুলোর মধ্যে একটা যদি বলেন, সেটা আমি বলবো যে ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি প্রধান উপদেষ্টা ছিলেন, আমার সুপিরিয়র ছিলেন, বাট তিনি অনেক রাজনৈতিক বিষয়ে রাজনৈতিকভাবে স্ট্রিক্ট হয়ে যে ডিসিশন নেওয়ার বিষয়টা সেটা নিতে পারতেন না। এটা স্বাভাবিকও হতে পারে, কারণ উনি তো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডের মানুষ না, উনি স্বাভাবিকভাবেই অন্য ব্যাকগ্রাউন্ডের মানুষ আসলে, উনি সিভিল সোসাইটি আসলে বলা যায়। তো ওনার জন্য এটা প্রাকৃতিক বা স্বাভাবিক অর্গানিক হইতে পারে, কিন্তু এখন তো একটা পলিটিক্যাল গভর্নমেন্ট, সেখানে মাননীয় প্রধানমন্ত্রীর কথা যদি আমি বলি যে সবকিছুতে যদি তারই কথা বলতে হয় তাহলে বিভিন্ন মন্ত্রণালয়ের প্রয়োজন কেন রয়েছে? মন্ত্রণালয়ের বিষয় তো তাকে কথা বলার জন্য আমরা জিজ্ঞেস করি নাই, তাকে তো আমরা জিজ্ঞেস করছি যে গণভোটের রায়টা বাস্তবায়ন হবে কিনা। আচ্ছা, এটা এটা তো প্রধানমন্ত্রীকে বলতে হবে, এটা তো কোনো মন্ত্রী এসে বলতে পারবে না, কারণ এটা মন্ত্রীর পর্যায়ের সিদ্ধান্ত না। একজন মন্ত্রী এককভাবে সিদ্ধান্ত নিতে পারেন। আমরা বিএনপির অনেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্যকে চিনি যারা চায় যে গণভোটের রায় বাস্তবায়ন হোক, কিন্তু সে তো বলতে পারবে না, কারণ এই ডিসিশনটা তার পর্যায়ে হয় না, তার ওয়ারেন্ট অফ প্রেসিডেন্টে এটা নাই, এটা আছে প্রধানমন্ত্রীর পর্যায়ে। প্রধানমন্ত্রী যখন সেটা বলেন না, এড়িয়ে যান এবং অন্যদেরকে দিয়ে উত্তর দেন পক্ষে বলছি, এটা একটা রাজনৈতিক দুর্বলতা হিসেবে কিন্তু অ্যাপিয়ার করে। এবং রাষ্ট্র হিসেবে রাজনৈতিকভাবে আমরা যেটা অন্তর্বর্তীকালীন সরকার সময় এই আলাপটা বারবার বিএনপি দিত যে এই সরকার রাজনৈতিক সিদ্ধান্ত নিতে পারে না, এই সরকার রাজনৈতিকভাবে দুর্বল। তা আমাদেরকে এখন বিএনপি সরকারকেও এটা বলতে হচ্ছে যে এই সরকার রাজনৈতিক বিষয়গুলো এড়িয়ে যাচ্ছে, এই সরকার প্রধান এমন কাজ করছেন যেটাতে হয়তো লাভ রেট পাওয়া যায়, কিন্তু সেটাতে জাতি কোনো পথ পাচ্ছে না। আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, আমি ঢাকা দক্ষিণ সিটির যে নির্বাচনের কথা বলছি, সেখানে প্রথমেই একটি কথা বলতে চাই যে বাংলাদেশে সংসদ নির্বাচন 10-20 কোটি টাকা ছাড়া নির্বাচন করা প্রায় অসম্ভব এবং কালো টাকার প্রভাবের কথা আপনি বলেছেন। আসলে মেয়র নির্বাচন করতে কত কোটি টাকা লাগে বা সেই টাকা কি আপনার আছে কিনা? মেয়র নির্বাচন করতে আসলে বাংলাদেশের যে কনভেনশনাল স্টাইল অফ ইলেকশন, ওই স্টাইলে করতে গেলে যেই পরিমাণ টাকার প্রয়োজন হয় এটা কাউন্ট করতে হবে। কিন্তু আমাদের স্বাভাবিকভাবে জাতীয় নির্বাচনে আমি যেহেতু অবজারভারের ভূমিকা ছিলাম, আমি যেহেতু নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্বে ছিলাম, আমি দেখেছি যে আমাদের যারা এমপিরা জিতেও এসেছেন তারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী যা খরচ করেছে তার অন্তত 10 ভাগের 1 ভাগ অনেকে খরচ করতে পারে নাই। প্রতিদ্বন্দ্বী প্রার্থী অনেকেই প্রার্থীরা ফোন দিত, ইভেন আমাদের সদস্য সচিব তার আসনে তার প্রতিদ্বন্দ্বী 2 জন প্রার্থী, একজন যথাক্রমে 17,000 এবং আরেকজন 12,000 ব্যানার লাগিয়েছে। তা আমাদের প্রার্থী মাত্র 2,500 ব্যানার লাগাতে পেরেছে তার সক্ষমতায়। কিন্তু সে জিতে এসছে কেন? কারণ সে হচ্ছে সঠিক ইস্যুটা উঠাতে পেরেছে, সঠিক রাজনীতিটা করতে পেরেছে এবং মানুষ তাকে সমর্থনটা দিয়েছে। তো এটা ম্যাটার করে আর কি। এবং কনভেনশনাল স্টাইলে আমরা কখনোই নির্বাচন করে পারবো না, আমরা এটা কনভেনশনাল পলিটিক্যাল পার্টির সাথে পারবোই না। আমাদেরকে ডিফারেন্ট ওয়েতে যেতে হবে, আমাদেরকে ক্যাম্পেইন নিয়ে যেতে হবে, আমাদেরকে অ্যামেজিং ইশতেহার নিয়ে যেতে হবে, আমাদেরকে গুডউইল নিয়ে যেতে হবে এবং মানুষের যেই চাওয়া পাওয়া সেটাকে রাইটলি অ্যাড্রেস করতে হবে। আমরা আসলে ওই কালো টাকার প্রভাব বাংলাদেশের রাজনীতিতে নির্বাচনের সময় এই বিষয়টি কিন্তু বারবারই উঠে আসে। তরুণ রাজনীতিবিদ হিসেবে এটি ভাঙার জন্য আপনি কি করতে পারেন? এটা আমাদের জন্য অনেক বড় ধরনের চ্যালেঞ্জ এবং এটা এককভাবে আমি কিংবা আমার পার্টির জন্য সম্ভব না এটা ভাঙা। এটা আসলে একটা ওভারঅল ইকোসিস্টেম, পলিটিক্যাল ইকোসিস্টেমের পরিবর্তন প্রয়োজন। তবে আমাদের জন্য এটা অনেক বড় চ্যালেঞ্জ হয়ে যায়, কারণ আমাদের ওই অ্যাডভান্টেজটা অন্যান্য পার্টিগুলোর মতো নাই। অনেকের হয়তো প্রতিষ্ঠান আছে, প্রতিষ্ঠান থেকে টাকা আসে, অনেকে ফরেন ফান্ডিং হয়তো পায়, অনেকে বা চাঁদাবাজি করে বা বিভিন্ন একটা ফাইন্যান্সিয়াল ইকোসিস্টেম আছে, আমাদের সেটা নাই। আমাদের দেখা গেছে যে যারা গণঅভ্যুত্থানের পরে আবেগে চাকরিটাকে ছেড়ে দিয়ে রাজনীতি করতে আসছে আমাদের সাথে, তারা এখন খুব ক্রাইসিসের মধ্য দিয়ে যাচ্ছে, তারা পার্ট টাইম কিছু করতেছে, কষ্ট করতেছে, চলতেছে। তো এটা একটা আমাদের জন্য চ্যালেঞ্জ কনভেনশনাল পলিটিশিয়ানদের সাথে। তবে আমরা মনে করি আমাদের একটা অ্যাডভান্টেজ আছে, সেটা হচ্ছে আমরা রাইটলি পলিটিক্সটাকে অ্যাড্রেস করতে পারবো, মানুষের প্রবলেমগুলো অ্যাড্রেস করতে পারবো এবং গুডউইল নিয়ে ওটা সমাধান করতে পারবো। ঢাকা দক্ষিণে জামাতের মেয়র প্রার্থী হিসেবে ডাকসুর বর্তমান ভিপি সাদিক কায়েমের নাম শোনা যাচ্ছে। আপনারা জোটগতভাবে এখনও আছেন, 11 দলীয় জোটে আছেন। এই যে সাদিক কায়েমের প্রার্থী হবার যে ঘোষণা এটি যে শোনা যাচ্ছে, সেখানে আপনারা কি জোটগতভাবে থাকবেন কিনা স্থানীয় সরকার নির্বাচনে, কি হিসেব নিকেশটা কি?
নির্বাচনে জোট থাকবে কি থাকবে না সেটা এখনো ফর্মালি আমাদের মধ্যে জোটের মধ্যে আলোচনা হয় নাই, কারণ নির্বাচনের ডেট এখনো খুব ক্লিয়ার না। আসলে নির্বাচন কবে হবে কিংবা হবে কিনা সেটা নিয়েও এক ধরনের মানে শঙ্কা তৈরি হচ্ছে। সে কারণে এখনো জোটের পর্যায়ে এই বিষয়ে আলোচনা হয় নাই, এটা নিয়ে আলোচনা হবে। তবে জাতীয় নাগরিক পার্টি এবং আমি যেহেতু নিজেও ক্যান্ডিডেট, আমি এককভাবে নির্বাচন করতেও প্রস্তুত, এবং আমরা মনে করি সবার আগে নিজের সক্ষমতাটা আসে, নিজের দলের সক্ষমতাটা আসে। সেই জায়গা থেকে আপনি খেয়াল করবেন যে ঢাকা মহানগর দক্ষিণে আমরা সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধিতেই সবচেয়ে বেশি মনোযোগটা দিচ্ছি, এবং ইতিমধ্যেই আলহামদুলিল্লাহ আমাদের অনেকে জাতীয় নাগরিক পার্টিতে ঢাকা মহানগর দক্ষিণে যুক্ত হয়েছে, সারা দেশেই যুক্ত হচ্ছে। এবং ঢাকা মহানগর দক্ষিণের একজন দীর্ঘদিন সাংগঠনিক পলিটিশিয়ান ইসাক সরকার, তিনি জয়েন করেছেন, তিনি ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক হয়েছেন। এবং ইতিমধ্যেই আমরা প্রায় নির্বাচন করতে যেই পোলিং এজেন্ট প্রয়োজন হয় সেটা আমরা আমাদের মধ্যে কালেক্ট করে ফেলেছি, এবং তাদেরকে আমরা ট্রেনিংয়ের মধ্য দিয়ে নিয়ে যাব। তো আমরা নিজস্ব সক্ষমতার উপরে জোর দিচ্ছি এবং এককভাবে নির্বাচন করতেও প্রস্তুত আছি। জোটগতভাবে আমরা করব কি করব না সেটা জোটের আলোচনায়, ডিসকাশনে সেটা আলোচনা হবে, কিন্তু জোটগতভাবে হোক কিংবা না হোক, জাতীয় নাগরিক পার্টি সারা দেশেই স্থানীয় সরকার নির্বাচনে লড়াই করার জন্য প্রস্তুত আছে, এবং ঢাকা মহানগর দক্ষিণেও আমি প্রস্তুত আছি। আচ্ছা, আপনি নির্বাচন ইশতেহারে বলেছেন যে ঢাকা দক্ষিণের বাসিন্দাদের ময়লার বিল মওকুফের ঘোষণা দিয়েছেন, এবং বর্জ্য ব্যবস্থাপনা এটা বিশাল ব্যয়বহুল খাত, এবং হাজার হাজার পরিচ্ছন্নতা কর্মী রুজির বিষয় কিন্তু এখানে জড়িত আছে। এবং আরেকটি বিষয় যেটি বাংলাদেশের মানুষের প্রায় বলে যে আসলে টাকা দিয়ে কাজ হয় না, সেখানে টাকা না দিলে কি কাজ হবে কিনা, সেটির প্রশ্নটাও কিন্তু থেকে যায়। আমি লোকাল গভর্নমেন্টের দায়িত্বে ছিলাম, বেশি দিন ছিলাম না, সরকারে ছিলাম 16 মাস, লোকাল গভর্নমেন্টে ছিলাম হয়তো 12 মাস মতো আর কি, কারণ আমি লোকাল গভর্নমেন্টে পরে এসেছিলাম লেবার থেকে। এবং লোকাল গভর্নমেন্টে আমার একটা হচ্ছে, আমি সব কাজ একদম ভিতরে ঢুকে করার চেষ্টা করি, যে সার্ফেস থেকে জাস্ট বলে দিলাম হয়ে গেল, নট দ্যাট। ফলে লোকাল গভর্নমেন্টের অনেক কিছুই আমি শিখতে পেরেছি আর কি, যদিও সিটি কর্পোরেশন লেভেলে আমার কাজ করাটা হয়ে ওঠে না, কারণ আমার ওভারঅল সারা দেশের সিটি কর্পোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ সব কিছুই দেখতে হতো। তবে এই যে বর্জ্যটা আছে, অনেকে আমার পোস্টেও কমেন্ট করেছে যে টাকা আরও বেশি নেই প্রয়োজনে, কিন্তু ময়লাটা যাতে সময় মতো পরিষ্কার হয়, এটা কিন্তু একটা অ্যাসেট, এটা রিসোর্স, এটা অনেকে জানে না, অনেকে বোঝে না। এটা পৃথিবীতে অনেক জায়গায় এক্সাম্পল আছে যে এই বর্জ্য ব্যবস্থাপনাটা প্রপারলি করার মাধ্যমে এটা সিটি কর্পোরেশনের বা এটা ওইখানকার লোকাল গভর্নমেন্টের বা গভর্নমেন্টের একটা বড় আয়ের উৎস। ইভেন আমি তো আরেক স্টেপ এগিয়ে এটাও বলতে পারি, যদি প্রপারলি বর্জ্য ব্যবস্থাপনাটা করা যায়, এখানে প্রাইমারিলি কিছু ইনভেস্ট করতে হবে এবং একটা টাইম ফ্রেম লাগবে 2 থেকে 3 বছর। প্রপারলি যদি করা যায়, একটা ডিসিপ্লিনে নিয়ে আসা যায়, ইভেন বর্জ্য ব্যবস্থাপনা থেকে, এই বর্জ্য থেকে যে অর্থ আসবে সিটি কর্পোরেশনে, সেটা দিয়ে হাউসহোল্ডকেও পে করা যাবে উল্টা, বরং আমরা তার থেকে টাকা নিচ্ছি। এটা জাস্ট ম্যানেজমেন্টের বিষয়, এবং পৃথিবীতে এটা নজির আছে, এবং আমরাও আমাদের পুরো প্ল্যান করেই এটা আমি অ্যানাউন্স করেছি, এবং ইনশাল্লাহ যদি ঢাকা শহরের মানুষ সুযোগ দেয় তাহলে করব। আর এটা একটা পার্ট অফ আমাদের ইশতেহার। আমাদের ইশতেহারে আরও এমন অনেক নতুন নতুন জিনিস থাকবে ইনশাল্লাহ। নিশ্চয়ই ভবিষ্যতে আমরা সেই নতুন নতুন জিনিসও আপনার কাছ থেকে জানবো। অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচনে আপনার জন্য শুভকামনা রইল। আপনাকেও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য। দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি স্বাধীন সংলাপ। আগামী সপ্তাহে আবারও হাজির হব। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, এটি নিউজের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।